চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে ৭১ টেলিভিশনের ৭২ ঘন্টার নিরবচ্ছিন্ন সম্প্রচারের এই আয়োজন নির্বাচনে বাংলাদেশ। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি রুবাইয়াত অদিতি। আমার সাথে রয়েছেন দুজন অতিথি। আছেন সিনিয়র সাংবাদিক সর্দার ফরিদ আহমদ, আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম মিথিল। আমরা আলাপ করছিলাম সকাল থেকে, আসলে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলাপ করেছি এবং শেষ পর্যন্ত আমরা যেখানে থেমেছিলাম সেটি হচ্ছে নতুন সংসদের ধরন কি হবে, নতুনত্ব কি যোগ হবে, সেখানে চ্যালেঞ্জ কি কি থাকবে কিংবা আসার জায়গা কি কি থাকবে। আমরা আজকে আলাপের শুরুতে, আমি যদি তৌফিকুল ইসলাম মিথিলের কাছে আসি, আমরা আলাপের শুরুতে বলছিলাম যে নারী ভোটারের উপস্থিতি এবার খুব দেখার মতো ছিল এবং আমরা দেখেছি যে নারীদের কে নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত, বিভিন্ন কথার, বিভিন্ন স্টেটমেন্টের সমালোচনা কিন্তু হয়েছে। এটা প্রচারণা যখন চলছিল ভোটের আগে, তখন আমরা দেখেছি এবং এখন বলা হচ্ছে, আমরা যদি সোশ্যাল মিডিয়ায় চোখ দিই, আমরা গতকাল রাত থেকে দেখছি যে কথাবার্তা, স্টেটমেন্ট, এগুলো নির্বাচনের ফলাফলকে অনেকভাবে প্রভাবিত করে। আপনার কাছে কি মনে হয় যে নির্বাচনের ফলাফল আমরা এখন যে পথে দেখছি, এখন যেহেতু আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, আমরা ওভাবে বলছি না, তবে অনানুষ্ঠানিকভাবে আমরা আসলে অনেকগুলো কেন্দ্রের খবরই পেয়েছি, অনেকগুলো আসনের ফলাফল আমরা পেয়েই গিয়েছি। তো নির্বাচনের ফলাফলকে কি সবচাইতে বেশি প্রভাবিত করেছে? আপনি যথার্থই বলেছেন যে নারীর নিয়ে কথা, নারীকে নিয়ে কথা, নারীকে নিয়ে কেন কথা হবে না? যেখানে ধরেন নারীর উপস্থিতি থাকবে না, সেটাকে তো কোনো সমাজ বলা যাবে না, সেটাকে কোনো দেশ বলা যাবে না। আপনি দেখেন সবচাইতে বড় দল এবং যারা এই নির্বাচনে সবচাইতে বেশি আসন পেয়েছে, বিএনপি কিন্তু নারীর ক্ষমতায়নের জন্য বিশেষভাবে, আমি যেটা দেখেছি, আমি ইশতেহারে ছিলাম, আমি দেখলাম নারীর ক্ষমতায়নের জন্য, নারীর কর্মসংস্থানের জন্য আগামী দিনে নারীরা কিভাবে এগিয়ে যাবে একদম বিশদভাবে নির্বাচনী ইশতেহারে কিন্তু উল্লেখ ছিল। এবং এই নির্বাচনে নারী ভোটাররা কিন্তু সবচেয়ে বড় ফ্যাক্টর ছিল, নারী এবং তরুণ ভোটাররা, যেটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। সো আমার কাছে মনে হয় আগামী দিনে দেশ গড়ার কাজে নারীর এই ক্ষমতায়ন এবং নারীর এগিয়ে যাওয়া, যেটা এগিয়ে যাচ্ছে, আপনি দেখেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন এই বিএনপির বেগম খালেদা জিয়া। সেই থেকে যে পদযাত্রা শুরু হয়েছে, নারী কিন্তু এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে। সেক্ষেত্রে নারীদের ক্ষমতায়ন এবং উন্নয়ন এবং পরবর্তীতে ডেভেলপমেন্ট পার্টনার হওয়ার ব্যাপারে নারীরা কীভাবে ইনভলভ হবে, সেটা বিশদভাবে নির্বাচনী ইশতেহারে যেমন আছে, আগামী দিনগুলোতেও আমরা নিশ্চয়ই দেখতে পাবো সেক্ষেত্রে। এবং তরুণদের কর্মসংস্থানের কথা ইতিমধ্যে আমি বলেছি, আগামী দিনে এই কর্মসংস্থান হবে সবচাইতে বড় চ্যালেঞ্জ, ইতিমধ্যেই যেটা আমি বলেছি। আর একটা জিনিস আমি যেটা বলতে পারিনি, আপনি দেখেন সমালোচক এবং চাটুকার আগামী দিনে যারা নেতৃত্বে আসবে তাদের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ। কে সমালোচনা করছে, কে চাটুকারিতা করছে। সমালোচনাকে ওয়েলকাম করতে হবে, চাটুকারদের ডোর ক্লোজ করে দিতে হবে, নয়তো এই চাটুকাররাই কিন্তু ওনার জন্য ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে এবং এই চাটুকাররাই কিন্তু ওনার বিপর্যয় এবং ওনার দলের বিপর্যয় নিয়ে আসবে। আপনি দেখেন সমালোচনা কে করবে? ছোটবেলাতে দেখেছি আমার ভুলগুলো কে ধরিয়ে দিয়েছে, আমার বাবা মা, আমার কাছের মানুষগুলো। আমি কিন্তু সবসময় এটা মনে করি যে আমার সমালোচনা করে যে আমার ভুল ধরিয়ে দেয়, সে আমার উইল উইশার, সে আমার ভালো চায়, বিধায় আমার ভুলগুলো ধরিয়ে দেয়। আর চাটুকাররা কি করবে? ভুল করেছেন আপনি, এটা তো ভুল হয়নি, আপনি এগিয়ে যান, ভুল করেছেন, বেশ করেছেন, আপনি এগিয়ে যান। এইটাকে ডিফাইন করা সমালোচক এবং চাটুকার। আপনি দেখেন যুগে যুগে, আপনি দেখেন সিন্স ইন্ডিপেন্ডেন্স, যতগুলো রাজনৈতিক দল এবং নেতার বিপর্যয় ঘটেছে কিন্তু চাটুকারদের জন্য। একটা সময় ছিল পার্লামেন্টে কোনো মেম্বার অফ পার্লামেন্ট কথা বলতেন, 10 মিনিট কথা বললে 8 মিনিট চলে যেত চাটুকারিতায়, নেতা বা নেত্রী চাটুকারিতা করে। এইটাকে একজন নেতাকে বুঝতে হবে এবং এইটা কিন্তু একজন নেতাই থামিয়ে দিবেন। যে নেতার চাটুকারিতা করছে উনি কিন্তু এটাকে আইডেন্টিফাই করতে হবে, আদারওয়াইজ এই চাটুকাররা ওনার বিপর্যয় ডেকে আনবে। এটা আমি বিশেষভাবে এই জন্য বলতে চাই, বিশেষ করে যারা আগামী দিনে নেতৃত্ব দিবে, সেটা হতে পারে স্থানীয় সরকার লেভেলে, সেটা হতে পারে একজন মেম্বার অফ পার্লামেন্ট
ক্ষেত্রে সেটা হবে যিনি জাতীয় নেতৃত্ব দেবেন। চাটুকারদের আমাদের অবশ্যই আইডেন্টিফাই করতে এবং হবে। জাতীয় নেতৃত্বের জায়গায় আমি রাজনৈতিক প্রজ্ঞার বিষয়টি বলছিলাম, সর্দার ফরিদ আহমদের সাথে এই আলোচনাটি হচ্ছিল, এবং একদম কনভেনশনাল চিন্তা থেকে বেরিয়ে এসে বেশ কিছু স্টেটমেন্ট কিন্তু আমরা সেদিক থেকেও পেয়েছি। আমরা দেখেছি যে তারেক রহমান প্রাণী প্রেমকে উৎসাহিত করেছেন, রাস্তার কুকুর বিড়ালের জন্য চিকিৎসার ব্যবস্থা যেন সুনিশ্চিত হয় সেইটাকে তিনি গুরুত্ব আরোপ করেছেন, মাজার ভাঙার নিন্দা করেছেন, এবং এই যে নারী প্রসঙ্গ কিংবা আমরা সংখ্যালঘু প্রসঙ্গ যখন বলি, এই জায়গাগুলোতে কিন্তু তার খুব স্পষ্ট স্টেটমেন্ট ছিল। তো নেতৃত্বের ক্ষেত্রে এই বিষয়গুলো তাকে কতখানি গ্রহণযোগ্য করবে মানুষের কাছে? এখানে হয় কি, রাজনীতিতে অনেক ধরনের বক্তব্য রাখে ইলেকশনের আগে, তাকে ইমেজ বিল্ড আপ করার জন্য, এটা আমরা জানি ব্র্যান্ডিং করার জন্য এটা করে। সোশ্যাল মিডিয়া এবার সবচেয়ে বেশি এটা কার্যকরী হয়েছে, কাকে কত ব্র্যান্ডিং করা যায়, একই সঙ্গে কাকে কত ডুবানো যায়, দুটোই হয়েছে, এটা ব্র্যান্ডিং হয়। আসলে সবচেয়ে বড় কথা হলো উনি যখন অ্যাপ্লাই করবেন তখন হবে মূল বিষয়টা। আমরা আগে ভাগে সব হাইলাইটস করে যে শুরু করি যে উনি এটা করে ফেলবেন, এই করে ফেলবেন, ওনার মধ্যে এই প্রেম সেই প্রেম, সেটা আবার চাটুকারিতার পর্যায়ে চলে যেতে পারে। আমরা একটু ওয়েট করি, একটা বিষয়। আর এগুলো নারীর ক্ষমতায়ন বলে একটা কথা আছে, বারবার কথা উঠছে। আসলে প্রকৃতভাবে কোনো দলই নারীর ক্ষমতায়ন আসলে তো তেমন কিছু করে না। জামাত ইসলামে একজনের প্রার্থী ছিল না, এবং বিএনপির যারা প্রার্থী ছিল সব পুরুষ কোঠায়। পুরুষ কোঠায় নারী প্রার্থী হয় কেমনে? তার বাবা বা হাজব্যান্ডের কারণে উনি প্রার্থী হয়েছেন, বা ভাইয়ের কারণে প্রার্থী হয়েছেন, ভাই গুম হয়েছেন উনি প্রার্থী হয়েছেন, বাবা নিহত হয়েছেন প্রার্থী হয়েছেন, স্বামী গুম হয়েছেন যারা, খুন হয়েছেন যারা, নিঃসন্দেহে তাদের ব্যাপারে আমাদের সহানুভূতির সামান্য কমতি নেই, কিন্তু ওনারা ওই কোঠাতে কিন্তু প্রার্থী হয়েছেন। এর মানে আমরা নারীর ক্ষমতায়নের অনেক কথা বলি, কিন্তু আলটিমেটলি তা না। নারীর ক্ষমতায়ন আসলে আমি ব্যক্তিগতভাবে যেটা বুঝি সেটা হলো নারীর নিরাপত্তার এবং মর্যাদার বিষয়টা। ক্ষমতায়ন মানে এমপি বানাই দিলে ক্ষমতা নেই, কিন্তু মর্যাদা থাকলো না, নিরাপত্তা থাকলো না, তাহলে এমপি বানাই লাভ কি? তাই না? এই দুটো বিষয় যদি করা যেতে পারে, তার মর্যাদা এবং নিরাপত্তা, তার সম্মানটা যদি রক্ষা করতে পারে যে দল পারবে, আমি মনে করবেন সেই সবচেয়ে ক্ষমতায়ন। আর একটা প্রবলেম আছে রাজনীতি মানে নারীর ক্ষমতায়নের ব্যাপারে, আমরা নারীর ক্ষমতায়নটা টোটালটা কিন্তু পশ্চিমা চিন্তা থেকে অ্যাডপ্ট করি, এক এক দেশের এক একটা বিষয়। আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের নারীর হেভি ক্ষমতা, সংসারে উনি মেইন ব্যক্তি, বস, তার হাজব্যান্ডও ভয় পায়, তার ছেলে মেয়েও ভয় পায়, এটা হলো তার ব্যাপারটা, তার মর্যাদা কিন্তু এই ধরনের। কিন্তু আমরা মনে করি কি নারীর ক্ষমতায়ন মানে অফিস করতে হবে, সেই করতে হবে, ওই করতে হবে, এই ধরনের একটা ক্ষমতায়ন একটা চিত্র পশ্চিমা থেকে নিয়ে আসি। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি এক এক দেশের এক একটা ধরন আছে, তাই না? এই যে নেগেটিভটা তৈরি করে দেওয়া হয় নারীর ক্ষমতায়ন, কিন্তু যারা নেগেটিভটা আমাদেরকে প্রেজেন্ট করে তারা কিন্তু কয়েকটা জিনিস বাদ দেয়। ফার্স্ট, নিরাপত্তার কথা বলে না, আপনি খেয়াল করে দেন, কোনো নিরাপত্তার কোনো আলাপ নাই, মর্যাদাটা কি হবে সে ব্যাপারে আলাপ নাই, তাকে সম্মানের ব্যাপারটা কোন জায়গায় আলাপ নাই। এখন একটা অফিস চাকরি করবে, সে অফিসের এনভায়রনমেন্ট ভালো না থাকলে লাভ কি? হ্যাঁ, এই কারণে এর মানে কিন্তু একটা বিষয় কিন্তু আবার এখানে স্বাবলম্বী হওয়াটাও তো একটা গুরুত্ব পায় নিশ্চয়ই। অবশ্যই। আরেকটা জিনিস একটা বলি, সেটা হলো যে একজন মহিলা যে পরিমাণ অবদান রাখে একটি সংসারে, একটা পুরুষ তার অর্ধেক রাখে না, এটা হলো বাস্তবতা। কেন রাখে না? মহিলারা সহনশীল সবই করে, একটা মহিলা চাকরিও করেন, সংসারও সামলান, একটা পুরুষের দেন না, আপনি পারবে না, তাকে একটা দিলেও সংসার তো পারবেই না, হয়তো চাকরিটা করলো, কিন্তু মেয়েরা দুটোই করতে পারে, ভালোভাবে করতে হয়। আর একটা বিষয় সেটা হলো পরিষ্কার কথা, আপনি জানেন তো এবার ভোটারে কিন্তু নারীদের সংখ্যা বেশি ছিল। এর মানে কি আপনাকে অস্বীকার করে এদেরকে আপনি ঘরে বন্দি করে রাখবেন, পড়াশোনা করাবেন, হ্যান করাবেন, এই দেশকে এগোবে? প্রশ্নই আসে না। মেয়েদেরকে এগোতে দিতেই হবে, এটা বাধাগ্রস্ত করার কোনো ফর্মুলা নেই। এদেরকে বাধাগ্রস্ত করে আপনি নানান তথ্য দিয়ে দেশে এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রশ্নটা কিন্তু আসতেই পারে না। কাজে মেয়েদের ব্যাপারে আমাদের মূল কথা যেটা আমি আবার একটু বলি, সেটা অর্ধেকের বেশি ভোটারই ছিল, আপনি এদেরকে ইগনোর করবেন কিভাবে? ভোটার প্রসঙ্গ যেহেতু এলো, আমি তাহলে তৌফিকুল ইসলাম মিথিলের কাছে একটু আসি। একটি পয়েন্ট আমি তুলেছিলাম, সেটি হচ্ছে ধর্মীয়ভাবে যারা সংখ্যালঘু কিংবা আমাদের আদিবাসী ভোটাররা, আপনার কাছে কি মনে হয়েছে যে ভোটের ফ্যাক্টর হিসেবে তারা কতখানি ভূমিকা রেখেছেন? আসলে ভোটের মাঠে প্রত্যেকেরই কিছু এলাকায় যেখানে থাকেন সেখানে কিছু ফ্যাক্টর কাজ করেন। আপনি যদি সংখ্যালঘু অথবা সংখ্যালঘুর মাঝেই কিন্তু আদিবাসীদের কথাও চলে আসে, এখানে চিন্তা করবে যে ওনারা চিন্তা করে যে
কোন ক্যান্ডিডেটটা আমার জন্য সিকিউর হবে, যে আগামী দিনগুলোতে কে আমাদের ভালো করে দেখভাল করবেন, কে নির্বাচিত নেতা নির্বাচিত হলে আমরা সিকিউর ফিল করব, এটা কিন্তু ফার্স্ট প্রায়োরিটি। হ্যাঁ, নিরাপত্তার ইস্যুটাই প্রথম আসে, তারপরে সে জাতীয় ইস্যুগুলো পরবর্তীতে এবং কনসিডার যদি করে। ধর্মভিত্তিক রাজনীতি আসলে কখনো জয়ী হয়, সেই ক্ষেত্রে এই নিরাপত্তার ইস্যুটা আসলে কম্প্রোমাইজ হবে কিনা? আসলে ধর্মভিত্তিক যে ইস্যুগুলো থাকে, মানুষের বিশ্বাস, এটা মনে, এটা কিন্তু আসলে দৃশ্যমান না, সে ফ্যাক্টরগুলো কাজ করে। আপনি দেখেন যখন নির্বাচন আসে, ধর্মের ইস্যুগুলো, বিশেষত সংখ্যালঘুদের মধ্যে সবসময় একটা ইনসিকিউরিটি কাজ করে, যে না আমার ধর্মের হলে মনে হয় যে আমার ইস্যুগুলো বেশি বুঝবে, সেই ফ্যাক্টরগুলো কাজ করে। এটা যে করে না তা না, কিন্তু পাশাপাশি হচ্ছে যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন যে এলাকা থেকে, ওনারা কিন্তু একটা পাস্ট থাকে, এই পাস্ট এবং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখেও কিন্তু এই ফ্যাক্টরগুলো ওনারা কনসিডার করেন। ডেফিনেটলি সংখ্যালঘুদের মধ্যে ইনসিকিউরিটিটা কাজ করার কারণে ওনারা চায় সংখ্যালঘু থেকে যদি কোনো ক্যান্ডিডেট হয়, স্বাভাবিকভাবেই ওনাদের প্রতিনিধি হয়ে, ওনাদের মুখপাত্র হয়ে কাজ করবে, সেজন্য কিন্তু এই ইস্যুটা সবসময় ফ্যাক্টর হিসেবে কাজ করে। আমি একটু যোগ করে দিই, আপনি ধর্মভিত্তিকের কথা বলছেন, আপনি খেয়াল করেছেন ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নেতারা সব টুপি পরা, তাই না? এবং যারা ধর্ম ভিত্তিক নয় তাদের মাথায় টুপি পরা, আপনি খেয়াল করেছেন? হ্যাঁ, এবার এটা লক্ষ্য করা আমি দেখেছি গেছে। এনসিপির কিছু ইয়াং ছেলেরাও টুপি পরে ঘুরে বেড়াতে, আমি বুঝলাম না যে নির্বাচন আসলে টুপি পড়তে হবে কেন। না, তারা তো ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সাথেই জোট করেছে। ওকে, মির্জা ফখরুলকে ধর্মভিত্তিক রাজনীতির সাথে যুক্ত হয়েছে? না, তা হয়নি। উনি টুপি পরে সারাক্ষণ ছিলেন। এটা আপনার কি যুক্তি আপনার কাছে, কি যুক্তি মনে হয় এটা? এটা দু ধরনের যুক্তি। যারা ধর্মভিত্তিক রাজনীতি করে তারা টুপি পরে, ঠিক আছে, সমস্যা নেই, সেই কাজই করে যে আমি ধর্মভিত্তিক রাজনীতি করে ভোট দিলে দাও, না দিলে না দাও, তাই তো। কিন্তু যিনি ধর্মভিত্তিক রাজনীতি করে উনি টুপি পরে ঘুরে বেড়ানো কেন? কেন আপনার যুক্তি কি? ধর্মকে ইউজ করা, যে আমি ভাই ধর্মের সাথে আছি, এটা একটা দিন। আরেকটা বিষয় কিন্তু মনে রাখতে হবে, এগুলো হলো এক ধরনের কথা, আমি যেটা বললাম এটা কুটতর্ক হইতে পারে, কিন্তু মূল বিষয়টা কি জানেন? এদেশের 90% মানুষ মুসলিম। আপনি এটাকে অ্যাভয়েড করে পলিটিক্স করতে পারবেন না, দিস ইজ ফাইনাল। এই কারণে এই জিনিসগুলো হতে থাকে, কিন্তু ধর্মকে ব্যবহার করে রাজনীতি করাটা ঠিক নয়। আমি ব্যক্তিগত মনে করি যার ধর্ম পালন করবে, কিন্তু একজন ধর্মভিত্তিক রাজনীতি করলে সব শেষ হয়ে গেল, সেটাও ঠিক নয়। আমি নির্বাচনের সময় টুপির মধ্যে ঘুরে বেড়াবো, অন্য সময় নামাজও পড়বো না, কিছুই করবো না। আরেকজন ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে আমি কিভাবে করবো বলুন? আমার কারো মুখ নেই। একটা ইস্যু আমি একটু অ্যাড করতে চাই, আপনি যদি মনে কিছু না করেন। আপনি দেখেন, হ্যাঁ, নির্বাচনকে সামনে রেখে মাথায় টুপি দিয়েছে, যেহেতু মেজরিটি পিপুল এখানে হচ্ছে বাংলাদেশে হচ্ছে মুসলিম। আপনি দেখেন এবার যেটা এক্সেপশনালি ঘটেছে, পুজোর কথা যদি দেখেন, আমার মনে হয় এবার পূজাতে সবচেয়ে বেশি অংশগ্রহণ ছিল এই মুসলমানদের, কিন্তু এবার এবং পূজাকে কিভাবে সিকিউর করবে, পূজাকে কিভাবে নিজেদের আমি সেই সংখ্যাটা বলতে চাই। এই যে এটা ছিল, এটা কিন্তু একটা সম্প্রীতিরই নিঃসন্দেহে। আরেকটা বিষয় সংখ্যালঘু বিষয়টা, আসলে আমি ব্যক্তিগতভাবে সংখ্যালঘু শব্দটা ইউজ করতে চাই না। আমি আমার লেখালেখিতে করিও না। কেন করি না জানেন? সংখ্যালঘু বলার সাথে সাথে মানে তাকে আপনি সেকেন্ড একটা সিটিজেন বানিয়ে দিলেন, তারা বাংলাদেশি, হ্যাঁ, কথা শেষ, বাংলাদেশি তারা। সংখ্যালঘু ট্রাম্প কার্ড ইউজ হয় ইলেকশনে, সবসময় হয়েছে, এবার একটু কম হয়েছে, কারণ যে দলটা এই সংখ্যালঘুদের ইউজ করতে চূড়ান্ত পাবে, তারা এখন তাদের কার্যক্রম নিষিদ্ধ। এটা একটা বিষয়। এবং একটা বিষয় সবসময় রাখবেন, আমাদের যতটুকু অভিজ্ঞতা আছে, বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রতি পৃথিবীতে খুব কম আছে, খুবই কম, এমনকি ইউরোপেও। আমি ভারতের উদাহরণ দেওয়ার প্রয়োজনে নেই, একটা চরম সাম্প্রদায়িক একটা উগ্রপন্থা দল ক্ষমতা রয়েছে। এবং প্রশ্নটা যেটা হয়েছে সেটা হলো ইউরোপে রয়েছে, বর্ণবাদী আছে, ব্ল্যাক হোয়াইট ইত্যাদি। এই সংখ্যালঘুদের এদের যাতে ইউজ না করা হয়, এবং সংখ্যালঘুদের সম্পত্তি কারা দখল করেছে বলুন তো? কোনো ধর্মভিত্তিক দল করছে নজির আছে বাংলাদেশে? আপনি হারিকেনতে খুঁজেও পাবেন না যে অমুক ধর্মভিত্তিক দল করে এবং সংখ্যালঘুদের সম্পত্তি দখল করে, নেই। সংখ্যালঘু সম্পত্তি কারা দখল করেছে, কারা করে, আমরা সবাইকে চিনি, নাম বলার দরকার নেই। প্রশ্নটা যেটা হলো, এই সংখ্যালঘু কার্ডটা ইউজার, আমি ব্যক্তিগতভাবে বিরোধী। এরা বাংলাদেশি, কাহিনী শেষ। আমার যা, উনিও তাই, সংখ্যালঘু কিছু না, এটা হলো বিষয়। এইটা যদি আমরা করতে পারি, তাহলে সংখ্যালঘুরা নিজেদেরকে এই দেশের সাথে টোটালি সম্পৃক্ত হয়ে যাবে, আলাদা ভাববে না নিজেকে। এই দায়িত্বটা সংখ্যা গুরুদের দায়িত্ব। আদিবাসীদের
আপনি খেয়াল করে দেখবেন আদিবাসীদের পলিটিক্স নিয়ে যদি কথা বলে অনেকে হয়তো বলবো যে এটা বিতর্ক উঠিয়েছে। আদিবাসীরা কখনো ন্যাশনাল ইস্যুতে মাঠে থাকে না, তাদের স্থানীয় ইস্যুতে থাকে, তাদের নিজস্ব ইস্যু নিয়ে মাঠে আন্দোলন করে। আমি এদের সাথে একসময় আলাপ করেছিলাম যে তোমরা কেন ন্যাশনাল ইস্যুতে কথা বলো না? কি উত্তর পেয়েছেন? হ্যাঁ, এখানে আমি এখন আমার প্রশ্ন যেটা হলো তাদেরকে ন্যাশনাল ইস্যুতে সম্পৃক্ত করার দায়িত্ব যাদের ছিল তারা করেনি। হ্যাঁ, তাদেরকে ওইভাবে ইস্যুটা করেনি। সেখানে আলোচনা করতে গেলে রাজনীতির আলোচনা অনেক ফ্যাক্টর চলে আসবে। মূল কথা আমি এক লাইনে বললাম, আমরা যারা সংখ্যালঘু তাদেরকে আমরা আমাদের সাথে লিন করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। তাদের চিন্তার জগতে চেঞ্জ হয়েছে। এই যে লিন করতে না পারাটা হয়েছে কি জানেন, অন্য কেউ তাদেরকে ব্যবহার করেছে না। কিন্তু এখন এই যে নতুন সরকার যখন গঠিত হতে যাচ্ছে, সেখানে তরুণ প্রজন্মের অনেক প্রতিনিধি রয়েছেন, আপনার কি মনে হয় এই অবস্থাটার বড় ধরনের পরিবর্তন দেখা যাবে? আমি আশাবাদী। এই কারণে তরুণরা এই জিনিসগুলোকে পাত্তা দেয় না। সে সংখ্যালঘু মানে সংখ্যালঘু, সে আমার ফ্রেন্ড, বাস শেষ। আমি যা সেও তো, সেও বাংলাদেশি, আমি বাংলাদেশি। জেনজির এটা ভাবে, এটা খুব পজিটিভ দিক, সন্দেহ। আপনি কিছু আচরণ খেয়াল করবেন কথাটা। এমন কি শুনলে অবাক হবেন, যারা ধর্মভিত্তিক পলিটিক্স করে তারা এদের সাথে ইজি রাষ্ট্র নির্বাচন আমরা দেখেছি, এবং সেটা তার দলের পাশ করার শর্ত হলেও সে নিয়েছে। অন্যরা তো নেয়। এখন অন্যরা নিলে সমস্যা নয়, ধর্মভিত্তিক দল নিলে সমস্যা। যদি আমি প্রশ্ন উঠাই, ঠিক নয়। এটা হলো একটা বিষয়। আসলে বিষয়টা হলো কি, একটু উদার হওয়া দরকার। আপনাকে আমার পছন্দ না, আপনি যা করবেন সবই অপছন্দ, এ তো মহামুসিবত। পজিটিভকে পজিটিভ বলে, নেগেটিভ বলে। আমাদের রাজনীতি কিন্তু সামনে এই দিনটা, আমরা বারবার চ্যালেঞ্জের কথা আসতেছে না, এই চ্যালেঞ্জটার মধ্যে এইটা একটা আছে। সরকার একটি ভালো কাজ করলো, বিরোধী দল বললো ভালো করলাম না, সে করেনি, এটা পছন্দ না, এই নানান দোষ খুঁজতে থাকবে, ক্ষতি হবে। বিরোধী দল একটা দাবি জানালো, পজিটিভ দাবি, সরকার বললো আমি সরকার গঠন করেছি এত সংখ্যা গরিষ্ঠতা নিয়ে, আমি মানবো না, বললে হবে নাকি? আরেকটা ঝামেলা রয়েছে আমার রাজনৈতিক দলগুলো, সেটা হলো কি, কারো কথা মানাটাই মানে কি জানেন, পরাজয় মনে করে। আমি ওদের দলীয়ভাবে রাজনীতিভাবে হেরে গেলাম। এই মানুষদের যদি সরে আসে, এই সংখ্যালঘু, এই নারী নিরাপত্তা, জেতার পরে একটু ইগো কাজ করার ব্যাপার বোধহয়। না, জিতার পরে ইগো হয় না, অহংবোধ হয়। একটা অহংবোধ তৈরি হয়, এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমরা অতীতে সবাইকে দেখেছি। আর যারা হেরে যায় তারা সবসময় রেগে থাকে, আরেক মুসিবত। দুটি কমাতে হবে, আমি রাগ এবং অহংবোধ। আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম, যেটা হচ্ছে যে এবারের যে 24-এর গোলায় অভ্যুত্থানে কিন্তু আমি বলবো যে দল, মত, বর্ণ নির্বিশেষে সবার একটা অংশগ্রহণ ছিল। আপনি দেখেন ভারতের আমরা পররাষ্ট্রনীতির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়তো দ্বিমত পোষণ করতে পারি, কিন্তু এবং ভারতে একটা ধর্মভিত্তিক দলে রাষ্ট্র পরিচালনা করছে, কিন্তু ভারত থেকে একটা লার্নিং পয়েন্ট আমাকে প্রায় নাড়া দেয়, এদের যে ন্যাশনাল ইন্টিগ্রিটি। দেখেন ওরা কিন্তু ভিন্ন মত, ভিন্ন পথ, ধর্ম, বর্ণ নির্বিশেষে এদের যে এথনিক ডাইভার্সিটি আছে, ভারতের মতো এথনিক ডাইভার্সিটি কিন্তু পৃথিবীর কোথাও নেই। কিন্তু ভারত কিন্তু আপনারা দেখেন জাতীয় ঐক্যমত, ন্যাশনাল ইন্টিগ্রিটির প্রশ্ন কিন্তু এদের মধ্যে একটা ইউনিটি আছে, যেটা ইতিমধ্যেই বলেছেন আমাদের এটা করতে হবে। আগামী নেতৃত্বে যারা আসবে, এই ন্যাশনাল ইন্টিগ্রিটিটা শুধুমাত্র দল ডিএনএ টেস্ট করে আলাদা করে দেওয়া, যেটা গত 16-17 বছর হয়েছে, সেটা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের জাতীয় ইস্যুগুলোতে ন্যাশনাল ইন্টিগ্রিটি প্রয়োজন। এটা আমাদের কাছ থেকে কিন্তু প্রতিবেশী দেশ থেকে, ভারত থেকে এটা শেখার। আপনি দেখেন ভারতের যতগুলো ন্যাশনাল ইস্যু, না ভারত খুবই অল্প সময়, ভারত থেকে এটা শেখার। আমি এই জন্য বলছি, জাতীয় ইস্যুতে, এদের ন্যাশনাল ইস্যুতে এদের মধ্যে কিন্তু একটা প্রচন্ড রকম ন্যাশনাল ইন্টিগ্রিটি আছে। আমরা আমাদের এই ইস্যুগুলোতে অনেক ক্ষেত্রে আমরা, এখানে আমি একটু দ্বিমত করি, সামান্য আপনার সাথে একমত পোষণ করো। সেটা হলো ভারতের কাছে শেখার কিছু নেই, নাম্বার 1। কেন জানেন? একটা প্রদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো না, আমরা কিছু। আর আপনি বলতেছেন ইন্টিগ্রিটি, তাদের একটা জাতীয় ঐক্যমত থাকে। বড় ভাই সুলভ ঐক্যমতের কিছু আসে যায় না। কারণ হলো আপনি জানেন এখানে নেহেরু তত্ত্ব আছে, গুজরালের তত্ত্ব আছে, দক্ষিণের তত্ত্ব আছে। আমি কিন্তু একটা কথা আপনার সাথে দ্বিমত করছি। আপনি বলেছেন ভারতের কাছ থেকে শেখার কিছু নেই, ভারতের অনেক কিছু আমাদের রিজেক্ট করার আছে, শেখারও কিন্তু আছে। আমি একটা কথা বলি, আপনি নিজেই তো বললেন যে বিরোধীর মতের কাছ থেকেও শেখার আছে। না, আমি সেটা বলিনি, আপনার কাছ থেকে আমি আমার বলিনি কিছু সেটা। শেখার আছে। কি বলেছি? মানে যিনি, যার সাথে আপনার মতের মিল নেই, তারও ভালোটাকে ভালো বলতে পারতে হবে। কিন্তু ইন্ডিয়া না। আচ্ছা, মানে ইন্ডিয়ার ব্যাপারে আপনার এই ফর্মুলা তাহলে খাটে না। আপনি ইন্ডিয়ার সাথে আমার ফর্মুলা নাই। কোন প্রতিবেশীর সঙ্গে ইন্ডিয়ার ভালো সম্পর্ক আছে বলুন তো? আমি কিন্তু এটা বলছি যে প্রতিবেশীর সাথে সম্পর্ক আমাদের অনেকগুলো নেগেটিভ তৈরি করা আছে গত 15 বছরে। বন্ধু রাষ্ট্র, আপনি জানেন পররাষ্ট্রনীতিতে বন্ধু রাষ্ট্র বলে কোনো শব্দ নেই। আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা আর একটা দেশের সকল বিষয় তার অভ্যন্তরীণ কোনো ভালো কিছু না থাকলে
পররাষ্ট্রনীতিতে বন্ধু রাষ্ট্র বলে কোনো শব্দ নেই আমি পৃথিবীতে। আমি কিন্তু পররাষ্ট্রনীতির আমি কথা আমি বলিনি। কল্পনা নেই। হ্যাঁ, exactly. Please, please, ওনার আমি- পয়েন্টটাই তো আসলে আলাদা ছিল। আমি শেষ করতে দেই। Let me defend. না, না, আমি কথাটা আমি কথা শেষ করে দেই। আমি শেষ করে জি, ফেলছি। বলেন। আমি কিন্তু একবারও বলিনি পররাষ্ট্রনীতির কথা। জি। আমি কিন্তু বৈদেশিক নীতি, ভারতের একটা নিজস্ব পররাষ্ট্রনীতি আছে, আমাদের আছে। আমি কথাটা- আমাদের যেটা না, আমাকে আমি শেষ কথা করতে শেষ দিতে করতে দেই, হবে। জি, জি। আমাদের যেটা এতদিন পররাষ্ট্রনীতি ছিল নতজানো পররাষ্ট্রনীতি, আমি কিন্তু বলেছি আমাদের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে। আমি যেটা বলছি ন্যাশনাল ইন্টিগ্রিটির কথা। আমরা দেখেন অনেক ক্ষেত্রে ন্যাশনাল ইন্টিগ্রিটি যেটা আমরা ৭১-এ দেখিয়েছি, আমরা ২৪-এ দেখিয়েছি, আমাদের কিন্তু এই ন্যাশনাল ইন্টিগ্রিটিটা প্রয়োজন। আমি আগামী integrity দিনগুলোতে, একটা উদাহরণ জাতীয় দিই। ইস্যুতে। আচ্ছা, সেক্ষেত্রে- আমি বলি। সেক্ষেত্রে যদি আমি একটা কথা বলি, আমি আমাদের- integrity আমাদের একটা কিন্তু উদাহরণ এই- দিতে এই- চেয়েছিলাম। এই আমি শুনতে- আলোচনার আসলে আমাদের আর না, না, সময় দেওয়া সম্ভব না, নয়। আমি ইন্টিগ্রেটেড একটা উদাহরণ দিতে চেয়েছিলাম। ইন্ডিয়ার একটা ইন্টিগ্রেটেড একটা উদাহরণ দিতে চেয়েছিলাম। ইন্ডিয়াতে যে সংখ্যালঘু নির্যাতন হয় পৃথিবীর কোনো দেশে হয়? এটার সাথে এবং আসলে এই ন্যাশনাল ব্যাপারে ওদের একটা ইন্টিগ্রিটি integrity সম্পর্ক আছে নেই। সবাই।